আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে একটি তুমুল প্রতিযোগিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল। সংসদীয় গণতন্ত্রে যেভাবে একতরফাভাবে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন, এই প্রথম বিএনপি বলতে পারবে যে তারা প্রতিযোগিতার মাধ্যমে, যদিও ট্র্যাডিশনাল, তাদের বিজয়টা নিশ্চিত ছিল, তারপর সেখানে প্রতিযোগিতা হয়েছে এবং বিএনপিকে জিতিয়ে দেওয়ার জন্য এবং সেই প্রতিযোগিতাকে যাকে বলা হয় আকর্ষণীয় করার জন্য জামাত যে আত্মত্যাগ করেছে, জামাত যে খেলাধুলা করেছে, এটাকে রাজনীতির একটা মহা ভেলকিবাজ হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন। আমার মাথায় ঢুকে না যে এখানে জামাত কেন প্রার্থী দিল, আর এখানে কর্নেল উলি সাহেব কেন প্রার্থী হলেন। তারা যে কথা বলতে চান সেটা হলো যে যেহেতু গণতান্ত্রিক পরিবেশ, সেখানে কোনো কিছুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেড়ে দেওয়া ঠিক নয়। ভালো কথা, কিন্তু যেখানে পরাজয় নিশ্চিত, সেখানে কর্নেল অলির মতো একজন এমিনেন্ট পলিটিশিয়ান, এমিনেন্ট যাকে বলা হয় ফ্রিডম ফাইটার, তিনি অলনে ছাড়েন মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি জামাত, তাদের দলের প্রার্থী হলেন, প্রেসিডেন্ট প্রার্থী হলেন। এতে করে এই ভদ্রলোকের যে সারা জীবনের যে অর্জন, এই ভদ্রলোকের যে প্রাপ্তি এবং এই ভদ্রলোকের যে সোশ্যাল ইনফ্লুয়েন্স, মুহূর্তের মধ্যে এটা জিরো হয়ে গেল। এবং তিনি এই ফাঁদে কেন পড়লেন, কিভাবে পড়লেন, ইটস এ $1,000,000 কোশ্চেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো জামাত এই কাজটি কেন করলো। জামাত গত 2 বছর যাবৎ এক্সট্রিম লেভেলে অভিনয় করে যাচ্ছে। তারা সেনাবাহিনীর সঙ্গে অভিনয় করছে, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অভিনয় করছে, ভারতের সঙ্গে অভিনয় করছে। তাদের বুক একদিকে, মুখ অন্যদিকে, তাদের দেহ একদিকে, মন অন্যদিকে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু হওয়ার চেষ্টা করেছে, পাকিস্তানের বন্ধু হওয়ার চেষ্টা করেছে, আবার ভারতের সঙ্গে যে বন্ধুত্ব করবে না এই কথাও তারা বলেনি। তারা বিএনপির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, জোট করার চেষ্টা করেছে, আবার বিরোধী দল হয়েছে। তারা সংসদে এক ধরনের আচরণ করে, সংসদের বাইরে এক ধরনের আচরণ করে, এবং তাদের সঙ্গে সংসদের ভিতরে, সংসদের বাইরে জামাতের নেতাদের বক্তব্য এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর বক্তব্য, এগুলো দেখলে মনে হয় সব কিছু সাজানো, সব কিছু আমি এবং মামুদের একটা সাজানো নাটক, যেটা দেখে মানুষ বিনোদিত হয়। নির্বোধ যারা লোকজন আছে তারা আহা ওহা শব্দ করে যে আহা, আমাদের দেশে এত শক্তিশালী একটি সরকারি দল যে বিরোধী দলকে একটু চুল ছাড় দেয় না, তাদেরকে গুপ্ত বলে, তাদেরকে নানা রকম সমালোচনা করে। কিন্তু মানুষ যা বোঝার সেটা কিন্তু টু দি পয়েন্টে মানুষ বুঝে যাচ্ছে। এর ফলে কি হলো, ডে বাই ডে দুটো দলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুটো দলের যে সকল নেতৃবৃন্দ এই কথাগুলো বলছেন, সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হন, কিংবা জামাত সভাপতি ডক্টর শফিকুর রহমান হন, কিংবা প্রধানমন্ত্রী নিয়োগকৃত ডক্টর জাহেদ অথবা রাশেদ, তারা যেই হন না কেন, যে কথাগুলো তারা বলেন, এই কথার কারণে তাদের যে সামাজিক মান মর্যাদা ইজ্জত আবরু ডে বাই ডে কোন পর্যায়ে এখন নেমে গেছে, একটু আল্লাহর হস্তে একটু বিবেচনা করে দেখেন। একইভাবে এই যে দেখেন, একটা রাষ্ট্রপতি নির্বাচন হলো, দেশের যেহেতু 99% মানুষ সাধারণ চিন্তা করে, এলোমেলো চিন্তা করে, যে ঠিক আছে যেটা দেখে ওটাকে মনে করে সত্য, কিন্তু এর পেছনে 1% লোক আছে যারা একটু বিকল্প চিন্তা করে। তো যখন ঘটনা ঘটে 99% লোক চিন্তা করছে হ্যাঁ ঠিকই তো, কর্নেল অলি জনতার প্রেসিডেন্ট, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়া দরকার, আমরা কেন বিনা যুদ্ধে নাহি ছাড়িব, মানে সুচাগ্র মেদিনী, মেদিনী নামক রাষ্ট্রের একটা জনপদের একটা সুয়ের মাথায় যে পরিমাণ জায়গা দরকার, অতটুকু জায়গাও আমি যুদ্ধ ছাড়া ছাড়ব না। এই জিনিসগুলো কবিতাতে ভালো শোনায়, কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবে সরকার নিজেদেরকে অতি প্রাকৃত, অতি আধুনিক, ওভার স্মার্ট, অতি গণতান্ত্রিক, অতি মহৎ, অতি দয়ালু, এই জিনিসগুলো প্রমাণ করার জন্য চেষ্টা করছেন উইদাউট এনি জব। শুধুমাত্র অঙ্গভঙ্গি, শুধুমাত্র কথা
এবং কিছু যাকে বলা হয় ন্যারেটিভ, বক্তব্য তৈরি করে এই মহত্ব তারা দেখানোর চেষ্টা করছে। সেটা গোলাপি বাস থেকে শুরু করে ১০০ টাকার খাবার, ১০০ টাকার খাবার থেকে খাল কাটা, খাল কাটা থেকে শুরু করে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী ময়লা আবর্জনা নিজ চোখ দ্বারা তিনি দর্শন করছেন। আবার এই জন্য মানে প্রশাসক পদে নিযুক্ত যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি ধমকাচ্ছেন। এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের কোনো মৌলিক পরিবর্তন আসছে না। সাময়িকভাবে মানুষের মধ্যে ওই যে 99% মানুষ তারা আমার কাছে না বেচাতে চেষ্টা করছে, কিন্তু দুদিন পরে যখন দেখা যাচ্ছে যে ময়লা প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পরে কমে নাই, বরং বেড়ে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি দেওয়ার পরে সন্ত্রাস বেড়ে যাচ্ছে, তখন বলছে যে না, আমাদের আর এই অভিনয় ভালো লাগে না, আমরা অসুস্থ হয়ে পড়ছি। জামাতের মতো একটা দল যেটা গত সেই 1971 সনে যে কাজগুলো করছে আমরা অলমোস্ট বেশিরভাগ ভুলে গিয়েছিলাম, বরং কেন আমরা 71 নিয়ে বসে আছি, আওয়ামী লীগ কেন বারবার এই কথাগুলো বলে, এই জিনিসগুলো আমাদের অভিযোগের অন্ত ছিল না। কিন্তু গত 2 বছরে জামাত যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডের ফলে আবার সেই 1971 সন ফিরে এসেছে। আবার সেই ফ্যানাটিক যে শব্দটি, উগ্রবাদ যে শব্দটি, ধর্মীয় উগ্রবাদ যে শব্দটি, মৌলবাদ যে শব্দটি, সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প, এই জিনিসগুলোর সঙ্গে জামাতের সংযোগ ঘটানোর চেষ্টা করছে ইসলামপন্থী অন্যান্য দলগুলো। এই গত 2 বছরে জামাতের সুযোগ ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করার, এবং বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই বন্ধুত্ব অলানা ছাড়েন আবার বন্ধ হয়ে গেল। সেই বন্ধুত্ব এখন শত্রুতায় পরিণত হয়েছে, এবং সেই শত্রুতা ক্রমশ বাড়ছে। এবং এখানে অতি খেলতে গিয়ে, নাটক তৈরি করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে যেগুলো আলটিমেটলি জামাতের হাতেও থাকবে না, চরমোনাইয়ের হাতেও থাকবে না, বিএনপির হাতেও থাকবে না। এগুলো মাঠে ময়দানে শুরু হয়ে যাবে। আপনি একটা নির্দিষ্ট মুখের কথা, বন্দুকের গুলি একবার ছেড়ে দিলে এটা ফিরিয়ে আনা যায় না। এখন এখানে মাঠকে উত্তেজিত করার জন্য দেশে একটা রাজনীতি, একটা ভাইব্রেন্ট রাজনীতি আছে, আওয়ামী লীগ নেই এই অভাব কেউ পূর্ণ করছে মানে বোধ করছে না। সবাই 66% লোক তারেক রহমানকে ভালোবাসছে, জামাতের সভাপতিকে সবাই মনে করছে রিয়েলি সে একজন ইমানদার বান্দা, এবং তিনি দেশের একজন সত্যিকার অর্থে বিরোধী দলের নেতা, এরকম শক্তিশালী বিরোধী দলের নেতা, ইমানদার, একিনদার, নরম সরম, যাকে বলা হয় ইনসাফওয়ালা, এরকম বিরোধী দল আর নেই। কিন্তু যখন এর অভ্যন্তরীণ যে পলিটিক্সগুলো এটা বের হবে টুডে টুমরো, জামাতের লোকই বের করে দেবে। আধুনিক প্রযুক্তি কোনো কিছু থাকবে না, হয়তো কোনো বৈঠকের ছবি, হয়তো কোনো বক্তব্য, হয়তো কোনো ঘটনা, হয়তো দেখা গেল কোনো দুর্ঘটনা, এই জিনিসগুলো বের হয়ে যাবে। ফলে কি হলো, দুটো রাজনৈতিক দলের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে টানাটানি হয়ে যাবে। ফলে কি হলো, এই যে একটা প্রেসিডেন্ট নির্বাচন হলো, এই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা দেখলাম যে জামাত তাদের প্রার্থী কর্নেল অলিকে নিয়ে দিদারছে তারা মুভমেন্ট করলো। তারপর মির্জা ফখরুল সাহেব যখন বিজয়ী হলেন, অমনি তারা দেখালো যে আমরা জাস্ট লাইক ওয়েস্টার্ন সোসাইটি, আমরা প্রতিযোগিতা করেছি, কিন্তু যিনি বিজয় হয়েছেন তাকে তো স্বাগত জানাতে হবে। কিন্তু স্বাগত জানানোর মধ্যে তারা যেভাবে চুমাচুমি করলেন, মির্জা ফখরুল রাজি ছিলেন না, তাকে জোর করে ধরে তার কপালে চুমা দিলেন। এই চারটিখানি কথা নাকি, কপালে চুমা দিলেন জোরে, এই বয়স্ক মানুষ, 80 বছর বয়স্ক একজন মানুষকে ধরে তার কপালে চুমু দিলেন, যেভাবে তাকে বুকের মধ্যে জামাতের নেতারা জড়িয়ে ধরলেন। মির্জা ফখরুল সাহেব ছাড়াতে চাচ্ছেন, আশেপাশে বিএনপি লোকজন বিরক্ত হচ্ছে, কিন্তু জামাতের লোক ছাড়বে না। আপনি যদি এই পীড়িত দেখাবেন, এই চুমো দিবেন, এই কুলাকুলি করবেন, আপনি কেন কর্নেল উলির মতো একটা লোককে নামালেন? আপনার যদি অভিনয় করতে ইচ্ছে করতো, আপনি জামাতের একজন বয়স্ক প্রবীণ লোককে বানাতেন। কিন্তু এই যে দেখেন, একটা মুক্তিযুদ্ধকে কলুষিত করার জন্য, একটি মুক্তিযুদ্ধের কিংবদন্তিকে যাকে বলা হয় জামাতের মাধ্যমে কলঙ্কিত করার জন্য এখানে কেবলমাত্র কর্নেল অলিকে বলি দেওয়া হলো না, একটা ইতিহাসকে, একটা আদর্শকে, একটা সেন্টিমেন্টকে, এবং মুক্তিযোদ্ধারা যে সহজে পারচেজ করা যায়, তাদেরকে, তারা যে লোভী, তাদের যে কোনো চরিত্র নেই, এই সমস্ত গালিগালাজ এখন এই কর্নেল অলির মতো লোককে বা যাকে বলা হয় মেজর আখতারুজ্জামানের মতো মানুষকে নিয়ে জামাত মূলত মুক্তিযুদ্ধকে
এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে মুক্তিযোদ্ধার যে সমস্ত লোকজন আমরা এত বড় মনে করি, এরা আসলে নাহিদ, হাসনাত, সার্জিস এদের চাইতে কোনো অংশে ভালো না, বরং ২৪-এ যেটা হয়েছে এটা অনেক অনেক ভালো। জানি না কর্নেল অলিভ কী অবস্থায় আছেন, তিনি কী ভাবছেন, কী করছেন, কিন্তু সর্বনাশ যা হওয়ার আলটিমেটলি আপাতত দৃষ্টিতে হয়ে গেছে ইতিহাসের এই সর্বনাশের দ্বিতীয় যে পর্ব, সেটা হলো ইম্পার্সোনালি যারা এই কাজটা করেছে, ইতিহাসের ধারাপাতকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছে, ইতিহাসের সিস্টেমটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয় টার্মে এসে তারা যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন আর উফ শব্দ করার মতো কোনো লোক থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।